কয়েক দশক ধরে চীনের চাংদু এলাকার অনেক বাসিন্দার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা পাওয়া ছিল স্বপ্নের মতো। এখন সিচুয়ান সিজাং বিদ্যুৎ আন্তঃসংযোগ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের চাংদুর 7 লাখেরও বেশি বাসিন্দা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাচ্ছেন। এর ফলে অবসান ঘটেছে তাদের বহু বছরের বিদ্যুতের সংকট। এই সংকট তাদের জীবনকে এতকাল মারাত্মকভাবে প্রভাবিত করে আসছিল। এই অঞ্চলের অনেক পরিবারের মতো নিমাশেকেও একসময় বিদ্যুতে সমস্যায় ভুগতেন। এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। তার পরিবারে বড় ফ্রিজ এবং বড় পর্দার টেলিভিশন সহ বিভিন্ন আধুনিক গৃহস্থালী সরঞ্জাম টিভি সেবা দিয়ে যাচ্ছে। বিদ্যুতের সমস্যা আর নাই। সত্যি বলতে কি, বিদ্যুতের ঘাটতি আগে একটা বড় ঝামেলা ছিল। মাঝে মাঝে আমি রান্নার জন্য পানিতে জল নিয়ে আসতাম, আর তখনই বিদ্যুৎ চলে যেত। রান্না করা আর হয়ে উঠত না। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত চাংদু আগে মূলত স্থানীয় জলবিদ্যুতের ওপর নির্ভরশীল ছিল। বিদ্যুতের ঘাটতির সময় বিদ্যুৎ আমদানি করার সক্ষমতা তাদের কার্যত ছিল না। কয়লা ও তেলের সাহায্যে বিদ্যুতের উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল, আর কঠিন পরিবেশের কারণে অঞ্চলটি প্রায় সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব শক্তির ওপর নির্ভরশীল ছিল। এখন বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক। শীত হোক বা গ্রীষ্ম, এখন আর বিদ্যুতের বিভ্রাট ঘটে না। 2014 সালে সিচুয়ান সিজাং বিদ্যুৎ আন্তঃসংযোগ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়। 6.6 বিলিয়ন ইউয়ানের বেশি মোট বিনিয়োগে প্রকল্পটি চাংদুর বিদ্যুৎ গ্রিডকে সিচুয়ান প্রাদেশিক বিদ্যুৎ গ্রিডের সাথে সংযুক্ত করেছে, যা এই অঞ্চলের 7 লাখেরও বেশি মানুষের বিদ্যুতের সমস্যার সমাধান করেছে এবং তাদের জীবনমান উন্নত করেছে। আমরা এখানকার বিদ্যুতের সমস্যার পুরোপুরি সমাধান করেছি। যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। অনেক সঞ্চালন টাওয়ার পাহাড়ের চূড়ায় নির্মাণ করতে হয়েছে। শ্রমিকদের শুধু উপকরণই পরিবহন করতে হতো না, বরং উচ্চতা ও অক্সিজেনের অভাবের মতো প্রতিকূলতারও মোকাবিলা করতে হতো। আজ বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চাংদুর বাসিন্দাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছে। বহু বাসিন্দার কাছে নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ এখন আর বিলাসিতা বা স্বপ্ন নয়, বরং দৈনন্দিন জীবনের একটি অংশ মাত্র। প্রেমা, সিএমজি, বেজিং থেকে। ফ্রান্সের প্যারিসে সম্প্রতি চীনা পোর্সালিন শিল্পকর্মের একটি আন্তর্জাতিক ভ্রাম্যমাণ প্রদর্শনী হয়ে গেল। এর মাধ্যমে ইউরোপের দর্শকদের সামনে চীনের হাজার বছরের প্রাচীন পোর্সালিন সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়। এই প্রদর্শনীর লক্ষ্য ছিল বিভিন্ন সভ্যতার মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করা, সেই সঙ্গে চীন ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার এবং চীনের ঐতিহ্যবাহী সিরামিক কারুশিল্পের জীবন্ত উত্তরাধিকারকে নতুনভাবে বিকশিত করাও ছিল এর অন্যতম উদ্দেশ্য। প্যারিসে প্রদর্শনীর আগে চলতি মাসে তুরস্ক ও লুক্সেমবার্গে এটি অনুষ্ঠিত হয়। প্রতিটি আয়োজনে সমসাময়িক চীনা সিরামিক শিল্পকর্মের বাছাইকৃত সংগ্রহ প্রদর্শিত হচ্ছে, যেখানে নিখুঁত কারিগরি দক্ষতার সঙ্গে আধুনিক ও সৃজনশীল নকশার সমন্বয় ঘটানো হয়েছে। মূল প্রদর্শনীর পাশাপাশি একাডেমিক মত বিনিময় সভা এবং হাতে কলমে অভিজ্ঞতা ভিত্তিক বিভিন্ন আয়োজনও রাখা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে নতুন যুগে চীনের সিরামিক শিল্প ও
ও সংস্কৃতির বহুমাত্রিক এবং গভীরতর পরিচয় তুলে ধরা হচ্ছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। হাজার বছর ধরে নদীগুলো আমাদের আদি উৎস থেকে প্রবাহিত হয়ে আসছে। 10,000 বছর আগে পাহাড় পর্বত আমাদের বহু প্রাচীন সভ্যতার ভিত করে দিয়েছে। নদীর পাশে পর্বতের ওপরে মেঘের ভেতরে রাজসিক অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে পোতালা প্রাসাদ। 1000 বছর আগে মালভূমিতে যে বীজ বপন করা হয়েছিল, 300 বছর আগে তা মাথা উঁচু করে দাঁড়ায় পর্বতের শিখরে। 云霄之巅，这里是布达拉。 পোতালা প্রাসাদ বিশ্বখ্যাত এক সাংস্কৃতিক ঐতিহ্যস্থল। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এবং দারুণভাবে সংরক্ষিত এক প্রাসাদ কমপ্লেক্স। প্রাসাদটি চীনের সীমান্ত অঞ্চল শাসনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং চীন জাতির বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আদান প্রদান, পারস্পরিক যোগাযোগ ও সংহতির দীর্ঘ ইতিহাসেরও এক জীবন্ত নিদর্শন। 它经历了兴建，也经历过毁灭。 দীর্ঘ ইতিহাসে এখানে রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও শিল্পকলার মেলবন্ধনে সৃষ্টি হয়েছে অসংখ্য উল্লেখযোগ্য কাহিনী। চায়না মিডিয়া গ্রুপ এবং সিছাং বেতার ও টেলিভিশন স্টেশনের যৌথ প্রযোজনায় নির্মিত প্রামাণ্যচিত্রটির প্রথম পর্ব 23 জুন সিসিটিভি 4 চ্যানেলে প্রচারিত হয়। এরপর 29 জুন পর্যন্ত প্রতিদিন বেইজিং সময় সন্ধ্যা 6:10 আরেকটি পর্ব সম্প্রচার করা হয়েছে। এছাড়া 29 জুন থেকে 5 জুলাই পর্যন্ত প্রতিদিন বেইজিং সময় রাত 10:05 সিসিটিভি 9 চ্যানেলেও এটি প্রচারিত হয়। 来了新生，它与山川共振。 সিরিজটির পুনঃপ্রচার সূচি রয়েছে সিসিটিভি 1 চ্যানেলে। একই সঙ্গে চায়না মিডিয়া গ্রুপের মোবাইল প্ল্যাটফর্ম ইয়াংশিফিনের সম্পূর্ণ সিরিজটি অনলাইনে দেখা যাবে। প্রামাণ্যচিত্রটির ইংরেজি সংস্করণ 3 থেকে 9 জুলাই পর্যন্ত প্রতিদিন বেইজিং সময় দুপুর 1টায় সিজিটিএন ইংলিশ চ্যানেলে সম্প্রচার হয়। ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর পোতালা প্রাসাদের এই প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ রইল। 鲜艳的红，它向我们改变不了的过去， সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। 也向我们可以改变的未来。 Le Potala. Palacio de Potala. Дворец Потала. 大型历史文化纪录片《布达拉宫》，中央广播电视总台即将推出重磅呈现。 সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে সাংহাই ফিল্ম প্লাস কৌশলের মাধ্যমে সাংস্কৃতিক বিনোদনকে ভোগ ব্যয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির শক্তিশালী চালিকা শক্তিতে পরিণত করা হয়েছে। জনপ্রিয় অ্যানিমেশন ক্লাসিক থেকে শুরু করে উচ্চমানের অপেরা প্রদর্শনী সব কিছুকেই এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। 1957 সালে প্রতিষ্ঠিত চীনের পথিকৃৎ অ্যানিমেশন প্রতিষ্ঠান সাংহাই অ্যানিমেশন ফিল্ম স্টুডিও সম্প্রতি তাদের মূল কার্যালয় নতুন রূপে আবারও চালু করেছে। এটি এখন একটি সমন্বিত সাংস্কৃতিক কমপ্লেক্সে পরিণত হয়েছে, যেখানে রয়েছে ফ্ল্যাগশিপ স্টোর,
প্রদর্শনী এলাকা, ক্যাফে এবং প্রদর্শনী হল। চীনা অ্যানিমেশনের জন্মস্থান হিসেবে পরিচিত এই স্টুডিও দ্য মাঙ্কি কিং, আপরোর ইন হেভেন, নেজা কনকার্স দ্য ড্রাগন কিং এবং হোয়ার ইজ মামা এর মতো কালজয়ী অ্যানিমেশন নির্মাণ করেছে। এসব সৃষ্টি বিশ্বখ্যাত চাইনিজ স্কুল অব অ্যানিমেশনের ভিত্তি গড়ে দিয়েছে। এই স্টুডিও ও তার অ্যানিমেশনের ভক্তকুলো নতুন সিনেমার অপেক্ষায় থাকেন। আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র নোবডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বিশ্বের প্রথম SAFS ফ্ল্যাগশিপ স্টোর এখানে চালু হয়েছে, তাই স্মারক পণ্য কিনতে এসেছি। সবকিছু খুব সুন্দর এবং দারুণভাবে নকশা করা হয়েছে। প্রিয় এসব গল্পের নতুন উপস্থাপনা চীনের চলচ্চিত্র শিল্পের জন্মস্থান হিসেবে পরিচিত সাংহাইয়ের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগ শুধু অ্যানিমেশনেই সীমাবদ্ধ নয়, বিশ্বখ্যাত মঞ্চনাটক ও সঙ্গীতনাট্যও সিনেমা হলে প্রদর্শনীর মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হচ্ছে। এর ফলে এমন এক নতুন ভোগব্যয় মডেল তৈরি হয়েছে যেখানে দর্শকরা শুধু স্মারকপণ্যের জন্য নয়, বরং সম্মিলিত সাংস্কৃতিক অভিজ্ঞতা ও পারস্পরিক সংযোগের আকর্ষণেও একত্রিত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে তাৎক্ষণিক অর্থনৈতিক সুফলের পাশাপাশি এই উদ্যোগ দীর্ঘমেয়াদে সাংহাইয়ের আন্তর্জাতিক ব্র্যান্ড পরিচিতি আরও শক্তিশালী করবে। সাকিব সিকান্দার, CMG বাংলা। চীনের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে মোট বক্স অফিস আয় 200 কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা প্রায় 29 কোটি মার্কিন ডলারের সমান। এ নিয়ে 2026 সালে মোট বক্স অফিস আয় 1770 কোটি ইউয়ানে পৌঁছেছে। এই হিসাবের মধ্যে বর্তমানে প্রদর্শিত চলচ্চিত্রের আয় এবং অগ্রিম বিক্রি হওয়া টিকিটের আয় অন্তর্ভুক্ত রয়েছে। 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত চলা গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে প্রায় 90টি দেশি বিদেশি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। এসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে বিপ্লবী ইতিহাস ভিত্তিক, কমেডি, অ্যানিমেশন ও বিজ্ঞান কল্পকাহিনী সহ বিভিন্ন ধরনের সিনেমা। সদ্য সমাপ্ত বেল্ট অ্যান্ড রোড চলচ্চিত্র সপ্তাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে একটি বৈশ্বিক প্রভাবসম্পন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। চলচ্চিত্রের সার্বজনীন ভাষাকে কাজে লাগিয়ে এই আয়োজন বিভিন্ন জাতিকে সংযুক্ত করার পাশাপাশি গভীর আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া গড়ে তুলতে ভূমিকা রাখছে। 28তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে সাংহাইয়ে আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতাদের সংলাপ, শিল্পখাতের অংশীদারিত্ব গড়ে তোলা এবং সাংস্কৃতিক পর্যটনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশীদার দেশগুলোর বৈচিত্র্যময় সিনেমার দুনিয়া তুলে ধরা হয়। চীন ও বিদেশের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বিনিময় জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বেল্ট অ্যান্ড রোড চলচ্চিত্র সপ্তাহ 2018 সাল থেকে বেল্ট অ্যান্ড রোড ফিল্ম ফেস্টিভ্যাল অ্যালায়েন্সের সহযোগিতায় বিকশিত হয়ে আসছে। এবছর জর্ডানের রয়্যাল ফিল্ম কমিশন আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ায় জোটটির সদস্য সংখ্যা বেড়ে 51টি দেশের 58টি প্রতিষ্ঠানে পৌঁছেছে। জর্ডান ও চীনের সম্পর্ক হাজার বছরের পুরনো, কারণ প্রাচীন সিল্ক রোড জর্ডানের ভূখণ্ড অতিক্রম করেছিল। আমি পারস্পরিক সহযোগিতায় দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই জোট কর্মসূচি আমাদের জন্য নতুন নতুন সুযোগের আরেকটি পথ তৈরি করেছে। এবারে চলচ্চিত্র সপ্তাহে 26টি দেশের 16টি চলচ্চিত্র বাছাই করে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মাধ্যমে দর্শকরা চলচ্চিত্রের মাধ্যমে আরও বৈচিত্র্যময় সাংস্কৃতিক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এদিকে ফিল্ম প্লাস ধারণাকে কেন্দ্র করে প্রাণবন্ত নগর জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে আয়োজকরা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের অবসর সময়ে সাংহাইয়ের বিভিন্ন প্রতীকী স্থান ঘুরে দেখার সুযোগ করে দেন। এর মাধ্যমে নগরীর সাংস্কৃতিক পর্যটনের পরিসরে বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলন ও বিনিময় আরও সমৃদ্ধ হয়েছে।
এ গ্রীষ্মে বেইজিংয়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও শিল্প ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে দর্শকদের ব্যাপক ভিড় চোখে পড়ে। শতাব্দী প্রাচীন স্থাপত্য এবং নতুনভাবে রূপান্তরিত একটি শিল্প পার্কে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকদের জন্য তৈরি হয়েছে ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা। দশম চীন নিউজিল্যান্ড চলচ্চিত্র কার্নিভালের অংশ হিসেবে একটি কুলিং টাওয়ারের পাদদেশে 1978-এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনী স্থল ছিল শৌকাং পার্ক, যা একসময় একটি ইস্পাত কারখানা ছিল। অন্যদিকে বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষের উত্তর প্রান্তে অবস্থিত বেল অ্যান্ড ড্রাম টাওয়ার্সে প্রতি সপ্তাহান্তে রাতের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী দেখতে দর্শকদের ভিড় জমে। 1300 শতকে নির্মিত এই স্থাপনাগুলো ইউয়ান ডাইনেস্টি, মিং ডাইনেস্টি এবং ছিং ডাইনেস্টি আমলে সরকারি সময় নির্দেশনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। 2024 সালে এগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষের অংশ হিসেবে স্বীকৃতি পায়। এবার চীনের মাইক্রো ড্রামায় নজর দেওয়া যাক। বিদেশের বাজারে চীনের মাইক্রো ড্রামার জনপ্রিয়তার মূল চাবিকাঠি হল স্থানীয় দর্শকদের অনুভূতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সংযোগ তৈরি করা। 2021 থেকে 2025 সালের মধ্যে চীনের মাইক্রো ড্রামা বাজারের আকার 50 কোটি মার্কিন ডলার থেকে বেড়ে 1000 কোটিরও বেশি মার্কিন ডলারে পৌঁছেছে। মাত্র 5 বছরে এ খাত প্রায় 20 গুণ সম্প্রসারিত হয়েছে। এদিকে অসংখ্য চীনা স্বল্পদৈর্ঘ্য নাটক বিদেশে রপ্তানি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক দর্শকের সমর্থন পেয়েছে। একই সঙ্গে অনেক বিদেশি অভিনেতাও চীনে এসে এসব নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন। শিল্প খাতের এই দ্বিমুখী প্রবাহ শুধু সাংস্কৃতিক বিনিময়ের নতুন পথই খুলে দিচ্ছে না, বরং বৈদেশিক বাণিজ্য আয়ও বাড়াচ্ছে। দ্রুত বিকাশমান এই নতুন সাংস্কৃতিক শিল্প কর্মসংস্থান বৃদ্ধি এবং বেসরকারি অর্থনীতিকে চাঙা করার ক্ষেত্রেও নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি হয়ে উঠেছে। তবে বিদেশের বাজারে প্রবেশের পথ মোটেও সহজ নয়। অনেক নাটক চীনে দারুণ সফল হয়, কিন্তু সেগুলো সরাসরি বিদেশে নিয়ে গেলে প্রায়ই সাংস্কৃতিক সংযোগ তৈরি করতে পারে না। স্থানীয় দর্শকদের মধ্যে জনপ্রিয় হতে হলে মাইক্রো ড্রামার বিষয়বস্তু সংশ্লিষ্ট দেশের মূলধারার সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বলেও মনে করেন তিনি। মাইক্রো ড্রামায় কিন্তু তারুণ্যের আগ্রহ বাড়ছে দারুণভাবে। এই খাতকে তারা নিজেদের সঙ্গে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এই উদীয়মান শিল্পে অনেক তরুণ তরুণী নিজেদের জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্র খুঁজে পেয়েছেন। তাদেরই একজন চাং চিহান। তিনি যুক্তরাষ্ট্রে 3 বছর পড়াশোনা করে সিনেমা পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চীনে ফিরে এসে মাইক্রো ড্রামা পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তবে তার এই পেশা নির্বাচন অনেকের কাছে ভুলভাবে মূল্যায়িত হয়েছে। অনেকে বলেন, তোমরা তো পেশাগতভাবে চলচ্চিত্র নির্মাণ শিখেছ, এখন জীবিকার জন্য মাইক্রো ড্রামা বানাচ্ছ। আবার কেউ বলেন, তোমাদের কাছে দৃশ্যায়ন তো চলচ্চিত্রের মতো। এমন ভিজুয়াল ভাষা মাইক্রো ড্রামার ব্যবহার করা সত্যি দুঃখজনক। এসব কথা কষ্ট দেয়। কিন্তু সবাই যদি চলচ্চিত্রই বানাতে যায়, তাহলে এই কাজ করবে কে? কাউকে না কাউকে তো করতেই হবে। দ্রুত নির্মাণ, উচ্চ দক্ষতা এবং নতুনত্বের সুযোগ থাকায় মাইক্রো ড্রামা শিল্প অসংখ্য তরুণ নির্মাতাকে আকৃষ্ট করছে এবং তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করছে। সিনেমা ড্রামার গল্প শেষ করা যাক সাংহাই টিভি উৎসব দিয়ে। 31তম সাংহাই টেলিভিশন উৎসবে 2026 সালের ম্যাগনোলিয়া অ্যাওয়ার্ডসের পুরস্কার প্রদান করা হয়। চীনা টেলিভিশন নাটক বিভাগে সাইলেন্ট অনার ম্যাগনোলিয়া গ্রাঁ প্রি পুরস্কার অর্জন করেছে। সোয়ার্ডস ইনটু প্লাউশিয়ার্স সেরা টিভি সিরিজ এবং সেরা মৌলিক চিত্রনাট্য এই 2 বিভাগে পুরস্কার জিতেছে। সাইলেন্ট অনারে অভিনয়ের জন্য ইউ হাওয়েই সেরা প্রধান অভিনেতার পুরস্কার পেয়েছেন। বর্ন টু বি অ্যালাইভের জন্য লি শুয়ে সেরা পরিচালক এবং ইয়াংচি সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। দ্য টেল অব রোজের জন্য ওয়াং হ সেরা রূপান্তরিত চিত্রনাট্য এবং ছি ফেং সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে দ্য নার্কোটিক অপারেশনের জন্য ছাই রান সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছেন। চীন ফ্রান্স যৌথ প্রযোজনার দ্য ফ্যাবুলাস স্টোরি অফ মানি সাংহাই টেলিভিশন উৎসবের বিশেষ পুরস্কার অর্জন করে। চাইনিজ ক্রাফটসম্যানশিপ
এবং অ্যামেজিং নাইট 2 যৌথভাবে সেরা বৈচিত্র্যধর্মী অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। 1986 সালে প্রবর্তিত ম্যাগনোলিয়া অ্যাওয়ার্ডস চীনের টেলিভিশন অনুষ্ঠান বিষয়ক 3টি প্রধান পুরস্কারের একটি এবং এটি প্রতি বছর অনুষ্ঠিত সাংহাই টেলিভিশন উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।